দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে জনগণের ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে। এমন অভূতপূর্ব ঐক্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কমই দেখা গেছে। মাত্র ৫ মাস আগের ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা দেখেছি রাজনৈতিক বিশ্বাস, ধর্মীয় পরিচয়, পেশাগত ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচয় ভুলে সবাই রাজপথে নেমে এসেছিলেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক আন্দোলনে এত সংখ্যক নারীর উপস্থিতিও আগে কখনো দেখা যায়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজপথে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের একসঙ্গে মিছিলে অংশ নিতে, শাড়ি কিংবা স্কার্ট পরা নারীদের সঙ্গে হিজাব বোরখা পরা নারীদের মিছিলে অংশ নিতে দেখা গেছে। এ জাতীয় ঐক্য তৈরির ১ মাসের কম সময়ের মধ্যে প্রাণ দিতে হয়েছে ১,৫০০ মানুষকে। অন্ধ কিংবা পঙ্গু হয়েছেন ২০,০০০-এর বেশি মানুষ। এই ঐক্য ফ্যাসিস্ট ও তার প্রধান দোসরদের পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুরোটাই রয়ে গেছে। হাসিনার পতন ও পলায়নের পর রাজনৈতিক দলগুলোর ভোট কেন্দ্রিক ক্ষমতার রাজনীতির প্রতিযোগিতার ফলে ৫ মাসের মাথায় আবার বিভক্তি ও বিভাজনের রাজনীতি ফিরে আসার আলামত দেখা যাচ্ছে। গত দেড় দশকে ফ্যাসিস্ট শাসন টিকেছিল জাতিকে বিভক্ত করার এক ন্যারেটিভ বা বয়ান থেকে। এটি ছিল চেতনার নামে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ তৈরি করে জাতিকে বিভক্ত করা। এর সঙ্গে যোগ হয়েছিল ইসলামোফোবিয়া, যার লক্ষ্য ছিল ভারতের হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী ও সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে লিপ্ত থাকা পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়। এতে ফ্যাসিবাদী শাসকরা বেশ ভালোভাবেই সফল হয়েছিল। জাতিকে বিভক্ত করার এই রাজনীতির চূড়ান্ত রূপ ছিল ২০১৩ সালের শাহবাগের জমায়েত, যেখান থেকে তথাকথিত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দমনের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের রাষ্ট্রযন্ত্র ও বিচার বিভাগকে ব্যবহারের ভিত্তি তৈরি করা হয়। ফ্যাসিস্ট শাসনের যে উৎপীড়ন, তার পক্ষে এক ধরনের গণসম্মতি আদায় করার চেষ্টা হয়েছিল শাহবাগ থেকে। আওয়ামী লীগ ও তার সহযোগী ছাড়া আর কারো রাষ্ট্র পরিচালনার কোনো অধিকার নেই, এ ধারণা প্রতিষ্ঠায় ছিল শাহবাগ আন্দোলনের মূল লক্ষ্য। যদিও এই আন্দোলনের স্লোগান ছিল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। ন্যায় বিচারের কথা সেখানে কখনো উচ্চারিত হয়নি, কারণ তারা আইনের শাসনের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠীর শাসন কায়েম করতে চেয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, শাহবাগ আন্দোলন ছাড়া ২০১৪ সালের নির্বাচন হতো না, আর ২০১৪ সালের নির্বাচন না হলে ২০১৮ সালের নিশি রাতের নির্বাচন হতো না। এরই ধারাবাহিকতায় হয়েছিল ২০২৪ সালের ডামি নির্বাচন। শাহবাগের উত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের হত্যাযজ্ঞের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। এটি শুরু হয়েছিল মাওলানা সাঈদীর রায়ের পর। ২০১৩ সালের মার্চে সাঈদীর রায় ঘোষণার পর সারা দেশে প্রতিবাদ বিক্ষোভে ১৪৬ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। এর ৩ মাসের মধ্যে মে মাসে শাপলা চত্বরে চালানো হয় আরেক গণহত্যা, যেখানে অন্তত শতাধিক আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়। ২০২৪ সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দমনের নামে যে গণহত্যা চালানো হয়েছে, তা শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে। এর মধ্যে শত শত বিরোধী রাজনৈতিক কর্মীকে বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, পায়ে গুলি চালিয়ে পঙ্গু করা হয়েছে। এরকম বহু নিহত, আহত বা গুম হওয়া ব্যক্তির খবর হয়তো এখন আর আলোচনায় নেই। দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে আওয়ামী লীগ ও তাদের লেজুর বামপন্থী, ভারতপন্থী ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো ছাড়া আর সবাই ছিলেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, যারা সব ধরনের নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এমনকি তাদের বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। আমরা তখন দেখেছি জামাত শিবির পরিচয়ে বহু সংখ্যক মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। সমাজে এমন একটি আবহ তৈরি করা হয়েছিল জামাত শিবির পরিচয়ে যে কোনো ব্যক্তিকে হত্যা বা নির্যাতন করার মধ্যে কোনো অন্যায় নেই। এই আবহ শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা তৈরি করেছেন তা নয়, এর সঙ্গে জড়িত ছিল দেশের শিক্ষিত সমাজ এবং গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, অভিনেতা, অভিনেত্রী ও বুদ্ধিজীবীরা। মানুষকে শুধু হত্যা বা পঙ্গু করার পক্ষে জনমত তৈরি করা হয়নি, মত প্রকাশের স্বাধীনতা চূড়ান্তভাবে হরণ করা হয়েছে। সংবাদপত্র বন্ধ করার পক্ষে সাফাই গাওয়া হয়েছে। বিরোধী মতের সম্পাদককে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। সত্য প্রকাশের জন্য কাঠগড়ায় দাঁড়ানো সম্পাদককে বিচারক বলেছেন, ট্রুথ ইজ নো ডিফেন্স। কি বিস্ময়কর বিচার ব্যবস্থা! কিন্তু এদেশের বুদ্ধিজীবী ও সাংবাদিকরা তখন নীরব ছিলেন।
ফ্যাসিবাদ কায়েমের একটি সাংস্কৃতিক রূপ আছে। শাহবাগের নির্মমতার পেছনে এদেশের বামপন্থী সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনগুলোর ছিল প্রধান ভূমিকা। শাহবাগের ফ্যাসিবাদী বয়ান তৈরিতে শুরুতে আওয়ামী লীগের, ছাত্রলীগের সরব উপস্থিতি ছিল না। সিপিবি, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মতো খুচরা দলগুলো শাহবাগের ন্যারেটিভ তৈরি করেছে। আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করার ক্ষেত্রে সেই সুযোগ নিয়েছে। ফলে গত ১.৫ দশকে নিপীড়ন চালানোর দায় বাম সংগঠনগুলো এড়াতে পারে না। এছাড়া ইনু মেনন, দিলীপ বড়ুয়া তো নিপীড়ক সরকারের অংশীদার ছিলেন। সিপিবি সবসময় আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন প্রতিষ্ঠার পেছনে ছিল সিপিবির বড় ধরনের ভূমিকা। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির যে ভূমিকা, সিপিবির ভূমিকা তার চেয়ে কোনো অংশে কম নয়। দেশে গণমাধ্যমগুলো ফ্যাসিবাদের বয়ান প্রতিষ্ঠায় সে সময় বড় ধরনের ভূমিকা রেখেছে। আমরা ভুলে যাইনি বিরোধী রাজনৈতিক দলের সভা সমাবেশ পুলিশের আক্রমণে আহত নিহত হওয়ার পর উল্টো বিরোধী দলগুলো তাণ্ডব চালিয়েছে বলে খবর প্রকাশ করা হতো। আমরা দেখেছি শাপলা চত্বরে মানুষ হত্যার পর গাছ কেটে বা কোরআন পুড়িয়ে কিভাবে অপপ্রচার চালানো হয়েছে। যদিও সবাই এখন কালিমালিপ্ত অতীত আর সামনে আনতে চাইছেন না। হাতের রক্ত মুছে ফেলে ২৪-এর গণ অভ্যুত্থানে সহযোগী হিসেবে অভিনয় করছেন। অথচ এই গণ অভ্যুত্থানে শিশু, ছাত্র ও শ্রমিকদের সঙ্গে অন্তত ৭৭ জন আলেম ও মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। তাদের আত্মত্যাগের কথা সুকৌশলে আলোচনার বাইরে রাখা হচ্ছে। ছাত্র অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর দিশাহীন আওয়ামী লীগ ৫ মাসের মাথায় আবার দৃশ্যপটে আসতে শুরু করেছে। রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন যখন দৃশ্যমান হয়ে উঠেছে, তখন পরাজিত আওয়ামী লীগ বিভাজনের রাজনীতির সুযোগ নেবে, এটাই স্বাভাবিক। সিলেটে সম্প্রতি আইনজীবী সমিতি নির্বাচনে তাদের প্রার্থীদের বিজয় এর বড় প্রমাণ। এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ইউনিয়নের নির্বাচনে আওয়ামীপন্থী পেশাজীবীরা বিজয়ী হয়েছেন। আবার নানা ধরনের লবিংয়ের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারে তৎপর হয়ে উঠেছে। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের ২ জন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছে। হাসিনা শাসনামলে ইউএনপিডির মতো প্রতিষ্ঠানে লুটেরা শেখ পরিবারের অন্যতম সদস্য রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি আওয়ামী লীগের প্রোপাগান্ডা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এটি ছিল আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের পক্ষে গুজব তৈরির কারখানা। অথচ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার পর্যালোচনার জন্য তাকে নিয়োগ করেছিল ইউএনডিপি। এখন জাতিসংঘ ও ইউএনডিপির কাছে জানতে চাওয়া উচিত, ফ্যাসিস্ট শাসকদের সমর্থন দিয়ে কি সুশাসন অর্জিত হয়েছিল। ফ্যাসিস্টদের সঙ্গে জাতিসংঘের এই বৈঠক তাদের ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। একই সময় আবার বাম সংগঠনগুলো মুক্তিযুদ্ধের চেতনার শাহবাগী ন্যারেটিভ নিয়ে হাজির হয়েছে। দেয়া হচ্ছে লাল সন্ত্রাসের হুমকি। এই বাম সংগঠনগুলো সাংস্কৃতিক কাঠামোর উপর ভর করে আওয়ামী লীগ আবার বিভাজনের রাজনীতিতে নিজেদের স্থান করে নেয়ার চেষ্টা করবে, তাতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম তার প্রমাণ দেখা যাচ্ছে। ছাত্র আন্দোলনে জড়িত ও ফ্যাসিস্ট বিরোধী সক্রিয় ছাত্রদের নাম, পরিচয় ও ছবি প্রকাশ করে হুমকি দেওয়া হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে বিএনপির কিছু মধ্যম সারির নেতাও শাহবাগী বয়ানে বক্তব্য দিচ্ছেন। পতিত সরকারের প্রচারবিদরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুলিশ হত্যার বিচার চাইছে। কিন্তু জুলাই-আগস্টে শিশুসহ শত শত মানুষ হত্যা, রাজপথে নারী শিক্ষার্থীদের উপর ভয়ানক নিপীড়নের পরও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুতাপ আমরা দেখছি না। তাদের বক্তব্য, বিবৃতি ও হুমকির মধ্যে শাহবাগের খুনের নেশা যেন ফুটে রয়েছে। রাজনৈতিক দলগুলো সংকীর্ণ ভোটের রাজনীতির কৌশল হিসেবে বিভাজনের রাজনীতিকে উস্কে দেয়, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। আবার সর্বশক্তি দিয়ে শাহবাগের রাজনীতি ফিরে আসার চেষ্টা করবে। তবে আশার কথা হলো, এদেশের তরুণ সমাজের কাছে শাহবাগের বিভাজনের রাজনীতির কৌশল পরিচিত। মুক্তিযুদ্ধে চেতনার নামে বিদেশি মদতপুষ্ট নিপীড়নের রাজনৈতিক চেহারা তারা দেখে ফেলেছে। এই রাজনীতি মোকাবেলায় তারা নিজেরা যেমন রক্ত দিয়েছে, তেমনি শহীদ বন্ধুদের স্মৃতি তাদের তাড়া করবে। তাদের আত্মত্যাগের কারণে স্বৈরশাসক ও দোসররা পালিয়ে গেছে। ফলে এই তরুণরা সাহসিকতার সঙ্গে আগামী দিনে শাহবাগের ষড়যন্ত্রের রাজনীতি রুখে দেবে।